তুই কে রে? আমার পাশে শুয়ে আছিস? কি হয়েছে রে? আমি তো দাদা, চিনতে পারছি না। না না, আমার তো কেউ নেই। আমি তো মানুষ নই। এসব কি বলছিস? আমি বোন, এই বোন, আমাকে খুন করো। এই এসব কি বলছিস? মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে থ্রিলারে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি। ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদি উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন। কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্যে নয়। আমরা আশা করব সানডে থ্রিলারে শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। মশাই, বড়গেছে নেমে যাবো প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছাবো ভাবুন তো। দূর, এদের কাণ্ডই এরকম। আসুন না, সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বড়গেছি স্টেশনে 2টো ট্রেনের লোক একই ট্রেনে পুললে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, তাও কদমতলা 1 ঘন্টা লেট। ওই অফিসের সময়টা একটু টাইম মতো যায়, তারপর সব গাড়ি সমান দশা। দূর। কি ভুল করেছি মশাই, লাইনে বাড়ি করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি, কোথায় বাড়ি করি। আমার শ্বশুর বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরে ঠাকুর আছে। ও, মেয়েদের ছেলেপুলে না হলে মাদুরি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গুন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুর বাড়ি সবাই রয়েছে। তখন কি মশাই জানি 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলাম। ইস, দেখছি যেমন ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। এ বাবা। 25 মাইল আসতে 25 খেলা খেলছে এই স্টুপিড গাড়িগুলো। 25 কিসের? 3-25-75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে, নরোত্তমপুর। ডেলি প্যাসেঞ্জার করি, কান্না পায়, এক এক সময় কান্না পায় মশাই। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারে আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছাবো কে জানে। কামরার এক কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগাছা ভাবে বাঁধা। সে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে তাকিয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুঁটলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনও সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে, ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। 2 হার্টস, নো ট্রাপ, 3 স্পেড। যখন গাড়ি জাঙ্গিপাড়ায় এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারে তাল গাছগুলো গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। তবে একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে বেশ আসছিলাম। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একা। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা
মামা ভাগ্নি। মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে, আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার নাই ঠিক। সন্ধে তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, পথও সুগম নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো জাঙ্গিপাড়ার পরের স্টেশন। তারপর ছাড়লো। বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠে সন্ধে নেমে আসছে। লাইনের ধারে ক্ষুদ্র ক্ষুদ্র চাষাগা লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙারি মাথায় করে ফিরছে। আবার মাঠ, জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আমি আবার সহযাত্রীদের দিকে তাকালাম। দুজনে পাশাপাশি বসে আছে। এবার শুনতে পেলাম নিজেদের মধ্যে কথা বলছে। খিদে পেয়েছে? না না, ঠিক আছে। আর কত দূর? দূর আছে। আমি তো আগেই বলেছিলাম, এভাবে কাউকে কিছু না জানিয়ে আসাটা ঠিক হচ্ছে না। যা বুঝলাম, ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনের। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়। নিয়ে পালানোটাই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2টো স্টেশন গিয়ে রাঢ় দেশের অচপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যেই শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্তই খাপছাড়া ও অনুপযোগী। যাকে, আমার কেন ওসব ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলায় এইদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে না মারা পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবক আমার দিকে চেয়ে বলল, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? নদী প্রায় 1/2 মাইল। নৌকা পাওয়া যায় কি? এখন নদীতে জল কম, নৌকাও বোধ হয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞাসা করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো উঠলো না। ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? কি গাড়ি কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর বাস কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি, এই অচপাড়া গায়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কে? বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবারও ওদের গন্তব্য স্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম। কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সেই কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করলো, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন স্যার? আমি অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে তাকালাম। তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আসলে আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল।
আমার দিকে একটু এগিয়ে বসে বলল, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো? হুম, তবে ইলভমেন্টই বটে, যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরলে কেন? সেখানে তো লোক যায় অন্য উদ্দেশ্যে। বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দেখিয়ে গলার সুর নামিয়ে বলল, ওকেই নিয়ে যাচ্ছি তিরল, পাগলা কালীর পালা আনতে ওরই জন্য। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল পালা পড়ার নিয়ম আছে। মেয়েটি কি প্রায় 2 মাস হলো চুপচাপ আছে, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামনে রাখা কঠিন। এত রাত যে হবে বুঝতে পারেনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূর নয়। আচ্ছা, আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়রারি কলিয়া। এদিকের খবর কিছুই জানি না। লোক যেমন বলেছে তেমনই শুনেছি। কি যে করি এখন, সঙ্গে ওই মেয়ে, বিদেশ বিভুল জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে স্যার। চুপ করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনবার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত ওপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও কি সুন্দর যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিরে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটবে বলে মনে করবার কোনো কারণ নেই। এক হয় যদি চাপা ডাঙাতে কোথায় থাকা যায়, কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোক, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাতে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাতে? তার চেষ্টা দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকেদের মধ্যে রাখতে পারবো না, তাহলে ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারো কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ভীষণ ক্ষেপে উঠতে পারে। ওর সেই মূর্তি দেখলে আমি, ওর দাদা, আমি পর্যন্ত দোস্তুর মতো ভয় পাই। সে না দেখাই ভালো, তখন ও ও একবারে অন্য মানুষ হয়ে যায় স্যার। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাতের অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি। অনুমান করা যায় কি ধরনের হবে এই রাত আর একটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নেই, খানকতক পিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পান বিড়ি, মুড়ি মুরগি কিংবা মুদিখানার দোকান, একটা সাইকেল সারাবার দোকান, আর একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা। ডাক্তারখানা এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে 2-1খানা চাষাভুষোর লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইবালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্ত তারা যায়, নদী পার হবার উপায় নেই গরুর গাড়ি, তখন আমি আমার সঙ্গীটিকে বললুম, কি করবেন? রাতটা কি স্টেশনেই থাকবেন? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরল পৌঁছাতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি দয়া করে একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন তো? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত শিগগিরই হয় পৌঁছানো দরকার। এইদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগিনী, ছেড়েই বা এদের দিই কি করে এই অন্ধকার রাত্রে? তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসোমশায়ের অদৃষ্টি,
যাই ঘটুক। গরুর গাড়ি গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল। তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় ভীতি কিছুই নেই। নদীর খেওয়া থেকে বড় জোর 2 ঘন্টার রাস্তা। আমরা একটা ছইবালা গরুর গাড়িতে উঠলাম। এই গরুর গাড়ি আমাদের নদীর ধার পর্যন্ত নিয়ে যাবে। সারা ট্রেনে মেয়েটি ওই একবার ছাড়া কথা বলেনি। এবার দ্বিতীয়বার ছইয়ের মধ্যে বসে সে কথা বলল যুবকটির দিকে। দাদা, আমার না বড্ড শীত করছে। তোমার শীত করছে না? কি সুন্দর গলার স্বর, যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে তাকালাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই না জন্মেছে। বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে তো, সঙ্গে কিছু আছে গায়ে দেবার? যুবকটি বলল, না, বৈশাখ মাস ভেবে কিচ্ছু আনিনি। বিছানার চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানে গায়ে দে। এটা কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। উত্তরটা আমি দিলাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বলল, ওই বল্লভপুরের যে দামোদর? আমি জানি, খুব বড় নদী, তাই না রে দাদা? ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বলল, দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কি না? পূর্ণিমা, মানে আমার এই বোন, সেখানে 2বার গিয়েছিল ছোটবেলায়। তারপর ছেলেটির কথা শেষ হলো না। আমরা গরুর গাড়ি থেকে নেমে এলাম। কপাল ভালো, একখানা খেয়াও জুটে গেল। আমরা 3 জন খেওয়ায় উঠলাম। খেওয়ায় নদী পার হওয়ার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ভয় করছে দাদা, ডুবে যাব না তো? ও দাদা, নৌকা যে দুলছে। ও মা, ডুবে যাবে কেন? চুপ করে বসে থাক, দুলছে তো কি হয়েছে, কোনো ভয় নেই। খেয়া পৌঁছে গেল ওপারে। ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটি ভীষণ ভালো। সে আমাদের অবস্থা দেখে বলল, দাঁড়ান বাবু মশাইরা, শামপুরের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতেই বসেন। পূর্ণিমা বলল, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আরে আপনিও খান, খাবার অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা। কিছুই খাসনি তো? পৌঁছাতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুটলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। তারপর বলল, দেখ তো দাদা, মিহিদানাটা খারাপ হয়ে যায়নি তো? এ কোথাকার মিহিদানা? বর্ধমান থেকে কেনা হয়েছিল, দেখুন তো মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর উপর নৌকাতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এইভাবে। কেমন একটি শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরল যাওয়ার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়োয়ান বলল, বাবু, ভুল হয়ে গেছে, বাড়ি থেকে তোমাকে টিনটা নেওয়া হয়নি। গাড়ি গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাব, বেশি দেরি হবে না বাবু। শামপুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকলো। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘর, পিছন দিয়ে রাস্তা, ঘরের
দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাটের ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুবই কম। এখানে ওখানে মাঝে মাঝে 2-4টে কলা গাছের ঝাড়। পূর্ণিমা আমায় বলল, আচ্ছা, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এইদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 কোষ দূরে। আপনাকে আমরা কষ্ট দিলাম তো? না না, কি এমন কষ্ট? আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিল হঠাৎ। কি আর কষ্ট, তাই না? আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে চলে যাবেন। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করলো। এমন হাসি কোনো দিন কাউকে আমি হাসতে দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রাকৃতিক হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এভাবে হাসতো না, অন্তত এ জায়গায় এবং এ অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গায়ে হাত দিল, যেন কিছু বলতে চাইছে। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথায় তার মনে কিভাবে সাড়া জাগাবে। যখন জানি না, তখন কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই না এসেছিল পৃথিবীতে, যে তার অমন সৌন্দর্য, প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলছে। আমার চোখ লেগে গিয়েছিল। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছোঁয়ের মধ্যে আলো নেই। আমি বসেছি ছোঁয়ের সামনে, আর ওরা বসেছে গাড়ির পিছন দিকটায়। সেই দিকে বেশি অন্ধকার, কারণ ছোঁয়ের ওদিকটা চাঁচের পর্দা আঁটা। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। আমি পেছন ফিরে তাকালাম। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি এক্ষুনি নেমে যাব, এক্ষুনি, এক্ষুনি নেমে যাব। লক্ষ্মী বোন আমার, এই এই দেখ, আমি তো দাদা। ছাড় বলছি, ছাড়, ছাড় আমাকে, এরকম করে না বোন, ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে। একটু শান্ত হয়ে বস। আমাকে নামতে দিবি না, নামতে দিবি না আমাকে। লক্ষ্মী বোন আমার, তোর এত বড় সাহস, নামতে দে আমাকে। আমি তো দাদা। ছাড় বলছি, শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস। রাখবি তুই, আমাকে আটকে রাখবি তুই, আমাকে আটকে রাখবি তুই, তোর জ্বর আছে। সে হাসি বিভৎস হয়ে যেন সমস্ত অন্ধকারকে কাঁপিয়ে তুলল। আমি কোনো কথা বলবার আগেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বলল, ধরুন ওকে, ধরুন, ও গাড়ি থেকে নেমে পালাতে চাইছে, ধরুন। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কিভাবে হাত দেব ভাবছি, এমন সময় যুবকটির বেদনার্ত কণ্ঠস্বর শুনতে পেলাম। হাত কামড়ে দিয়েছে, ধরবেন না, ধরবেন না, ওকে ধরবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে ধরবেন না। হাত। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে, আমাদের দিকে চেয়ে বলল, বাবু কি হয়েছে?
গারোয়ানের কথার কোনো উত্তর দেওয়ার সময় তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। সরে যা, সরে যা আমার সামনে থেকে, সরে যা। ওর দাদা বলল, ও চুল ধরুন, গায়ে হাত দেবে না, কামড়ে দেবে। কিন্তু আমি বাধা দেওয়ার আগেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছালো এবং গাড়ি থেকে লাফিয়ে নিচে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমি এবং মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে পাওয়া গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং মেয়েটির দাদাও কি করবে বুঝতে পারছে না। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কেই সেই লোক, এটাই বোধহয় এতক্ষণে ঠাহর করতে পারেনি গাড়োয়ান। তাড়াতাড়ি সে বলল, বাবু শীঘ্রই চলেন, কাছি হাতিয়ালি খাল, সেদিকে উনি না যান, তাড়াতাড়ি আলোটা জ্বালেন, চলেন 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 চলেন। এমন হতকম্প হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনেরই কারোর মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় 2 ক্রোশ আন্দাজ পথ ছুটে যাবার পর একটা সরু খালের ধারে পৌঁছালাম। তার দুপারে নিবিড় কষা ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। পূর্ণিমা, বোন কোথায় তুই? সাড়া দে পূর্ণিমা। পূর্ণিমা কোথায় তুই? পূর্ণিমা কোথায় গেল বলুন তো? আপনি এত চিন্তা করবেন না, সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব ঠিক কতটা, বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমা দাদা প্রায় কাঁদো কাঁদো সরে বলল, বোন, আর কোনো দিকে কোনো জলা আছে? না বাবু, কাঁচা পিঠার জলা নাই। খালের ধারে একজন দাঁড়িয়ে থাকবেন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণ চতুর্দশীর রাত্রের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘন্টাখানেক বোধহয় হবে, তার বেশিও হতে পারে। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনতে পেলাম। বাবু, ও বাবু, শুনতেছেন? এই যে আমি এখানে। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটা গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো বাবা, গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটি বলল, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমাদের বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুতে জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যে একটু পরে, দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরমা সুন্দরী স্ত্রী। তখন আমি তো চমকে উঠেছি, এ কি! তারপর বাড়ির লোক এসে বলল, তারপর এনারা গিয়ে বললেন। তাদের আমরা বাড়িতে বসে আমরা করে ছোঁজে বেরালাম। আরে অন্ধকারের মধ্যে কি কষ্ট। এই চলেন 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 চলেন, গরিবের বাড়ি চলেন, দুটো ডাল ভাত রান্না করি। দিদি ঠাকুরের মাথাটা যদি একটু ভালো হতো, আহা গো,
দিদি ঠাকুরন একবারে লক্ষ্মী প্রীতিমা। আমরা সবাই ব্রাহ্মণ শুনলাম। গতকালের ভাগ্যি আমাদের। এ দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তুলে তিরলে পৌঁছে দেবো। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছালাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ি অতি ঘনিষ্ঠ সম্পর্ক। বাড়িটা ওদেশের চলন মতো, মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরায় মাটির দেওয়ালের ব্যবধান, সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠোন, উঠোনের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পিছনের দরজা খুলে কিন্তু বাইরের উঠানে আসা যায় না, সেটা অন্তপুরে যাতায়াতের পথ। গৃহস্বামী নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলো পূর্ণিমা। পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে এই মেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে, নানান রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গোটা গ্রামে এতক্ষণে রটে গিয়েছে। রাত প্রায় 11টা বাজে। পূর্ণিমা এসে পড়ল। চলুন, রান্না হয়ে গেছে, আপনারা সবাই খেয়ে নেবেন, চলুন। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জে হেসে বলল, ওরা সব কেন এসেছে জানেন? আমায় কি না সবাই দেখতে এসছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই একই মেয়ে, এই একই 2খানা হাত আর 2খানা পা, আমায় দেখবার কি আছে? ওর দাদা বলল, আর কি কথা হলো? তেমন আর কিছু না, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই সবই জিজ্ঞাসা করছিল। আরে আর একটু দিন, আর একটু দিন, আর একটু ভাত দিন, খান না, খান। এই বলে সে আমাদের পাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলো। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমার চোখ টিপে ইশারা করলো। মনে মনে ভাবলাম, পাগল হোক, উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে। অভাগীর অভিশাপ এ জীবনে পূর্ণ হবার না। কিন্তু এ ধরনের 2-1টা বেফাঁস কথা ছাড়া পূর্ণিমা অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। এমন সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানো সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলেই কেউ ভাবতেই পারবে না। আমায় বলল, আপনাকে আমরা তো বড় কষ্ট দিল, আমাদের শয়লারিতে যাবেন কিন্তু একবার দাদা। হ্যাঁ, বেশ, যাবো বই কি, নিশ্চয়ই যাব। এই পুজোর সময় যাবেন, আমাদের ওইখানে 2খানা পুজো হয়, একখানা ওই কলিয়ারির বাবুরা করে, আর একখানা এ বাজারেই হয়, শখের থিয়েটারও হয়। তাহলে ওই কথা রইল দাদা। হ্যাঁ, বোনের নেমন্তন্ন কিন্তু রাখতেই হবে আপনাকে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বলল আমাদের সকলকে দুধ দিতে।
পূর্ণিমা বলল, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি। ডালের হাতায় তো আর দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলো মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। খাওয়া সেরে প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায়। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে জানি না এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাতরানির শব্দের মতো। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দরজা তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসলো। আমায় বলল, কেমন ঘুমালেন বাবু? মোটা কামড়ানি তো? এরা এখনো ঘুমাচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপর সে উঠে কোথায় বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজে। তখনও পূর্ণিমা বা তার দাদা ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30, দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গিয়েছে চারিধারে। রসিক আবার জিজ্ঞেস করলো, এরা এখনো ওঠেননি? কই না, ওঠেননি তো। গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। বেলা 9টার সময় যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলেই মনে হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট্ট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এই অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম, কিন্তু একবারটি দেখা দরকার, ব্যাপার কি ওদের। কিন্তু জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি প্রচন্ড চিৎকার করে উঠলাম, আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না। প্রথমেই আমার চোখে পড়ল ঘরে এত রক্ত কেন। চোখে ভুল দেখছিলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই সন্দেহের আর অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপর হয়ে কেমন যেন এক অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে বিছানা রক্তে ভেসে যাচ্ছে। মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাশ বালিশ চৌকির উপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। লোকজন চারধার থেকে এসে পড়ল।
কি আরে জল নিয়ে আয়, জল নিয়ে আয়। এই শিগগিরই জল নিয়ে আয়। ধর, 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 ধর। আমার জ্ঞান ছিল না। মাথায় জল ঠল ঢেলে আমার সকলে চাঙ্গা করে। 10-15 মিনিট পর এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো। তারা দেখলো পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কোটার জন্য একখানা বড় বটি গৃহস্থেরা দিয়েছিল, সেখানার রক্তমাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমা শাড়ি ব্লাউজে কিন্তু কোনো রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটা যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাতে কোনো এক সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে দাদাকে খুন করেছে পূর্ণিমা। তুই কে রে? আমার পাশে শুয়ে আছিস? কি হয়েছে রে? আমি তো দাদা, চিনতে পারছি না। দাদা, আমার তো কেউ নেই। আমি তো মানুষ নই। এসব কি বলছিস? আমি বল, আমি বোন, খুন করব। এই কি বলছিস? এই বোন, বোন, এই কটাকে মারবো, সব কটাকে কুপিয়ে খুন করব। রক্ত বের করে দেব। তবে আমায় এখন সেই পূর্ণিমা ঘরের মেঝেতে অঘোরে নিদ্রায় অভিভূতা, দিব্যি শান্ত, নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি, তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, আরো ছেলে মানুষ, নিষ্পাপ সরল বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংস মূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু। এক হাতে তার খড়গ, অন্য হাতে বড়া ভয়। এরপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরার ব্যবস্থা আমি করে দিলাম। মৃতের সকল চিহ্ন, বটি, বিছানা সবই পড়ে আছে। উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমালো। পুলিশও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম, অসহায় উন্মাদিনী। আর কে বা ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার দারোগা বাবু পর্যন্ত। এই কি সেই মেয়ে নাকি রে? হ্যাঁ, মাথার ব্যামো। আহা গো, মুখখানি খুব সুন্দর। সবই আসলে নিয়তি, বুঝলে না? কপাল নিয়ে জন্মেছে গো, কপাল নিয়ে জন্মেছে। আহা গো। শয়লারি কলিয়াতে টেলিগ্রাম করা হলো। পূর্ণিমার বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3 বন্ধু। ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী ঘরে নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, আবার কখনো ভুলেও যায়। পূর্ণিমার মা নেই, সেটাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল,
কিন্তু একটু অন্যভাবে। কয়েকজন প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারের জটিলতা হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলাম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়ায়। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, তখন এক গাল হেসে পূর্ণিমা আমার দিকে চেয়ে বলল, তাহলে আমাদের শয়লারিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? তারপর ওর বাবাকে বলল, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না তো। দাদার কাছে আমার কানের দুল দুটো খোলা রয়েছে, কানটা বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। দেখো না, কোথায় দাদা? মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের ওপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রালোক, পরিবর্তনশীল ঋতুচক্রে আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর কতকাল ওকে কষ্ট দেবেন?